জ্বালানি সংকটে নাজেহাল বিশ্ব, ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি আমদানি ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি না পাওয়ায় জ্বালানি নিরাপত্তা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি মৌসুমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চাপ সামলানোর চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি হতে পারে বিকল্প। সক্ষমতার ৫% নবায়নযোগ্য জ্বালানি হলেও গ্রিডে যোগ করা গেছে মাত্র ৩.৬৯%। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। রিপোর্ট সুমন মাহমুদের। ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটে নাজেহাল বিশ্বজুড়ে। জ্বালানি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। চলতি মৌসুমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চাপ সামলানোর চ্যালেঞ্জ মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি হতে পারে বিকল্প ব্যবস্থা। কিন্তু নবায়নযোগ্য জ্বালানির বর্তমান অবস্থা কেমন? মোটা দাগে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে এখন অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৫% নবায়নযোগ্য জ্বালানি হলেও গ্রিডে যোগ হয়েছে মাত্র ৩.৬৯%। বৈশ্বিক সংকট থেকে সুরক্ষা দিতে যথেষ্ট নয়। বিভিন্ন গবেষণায় জানা যায়, বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের জন্য ২০৪০ সাল পর্যন্ত $৩২ বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন, যার প্রথম পর্যায়ে ২০৩০ সালে যোগান দিতে হবে $৮.৭২ বিলিয়ন। নবায়নযোগ্য জ্বালানিকে এগিয়ে নিতে সরকারের সহযোগিতার প্রয়োজন। রিনিউয়েবল এনার্জি বাংলাদেশে এখন পর্যন্ত আমরা 5%-এর বেশি অ্যাচিভ করতে পারি নাই। আমাদের যত জেনারেশন হয় তারপর মধ্যে 5%-এর বেশি অ্যাচিভ করতে পারি নাই। জার্মানিতে 60% পর্যন্ত রিনিউয়েবল এনার্জি হয়ে গেছে। তাদের আর এখন এই ফসিল ফুয়েলের উপরে নির্ভরশীলতা কমে গেছে। তো আমাদের দেশে ফসিল ফুয়েলের উপরে নির্ভরশীলতার কারণে আজকে যে বিশ্ব প্রেক্ষাপট তৈরি হয়েছে, বিশেষ করে তেলের যে ক্রাইসিস তৈরি হয়েছে, সেটা আমাদের আগের থেকে চিন্তা করা উচিত ছিল। এই রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে করা যায়। প্রচুর ল্যান্ড আছে, এক ফসলি যে সমস্ত ল্যান্ড আছে সেখানে রিনিউয়েবল এনার্জি করা এবং আমি মনে করি প্রফিটেবল। এটা করা উচিত, কারণ আমরা যে টাকায় তেল ইম্পোর্ট করি, গ্যাস ইম্পোর্ট করি, সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। বিশেষ করে বিদ্যুতের চাপ সামলাতে অফগ্রিড মাধ্যমকে বিবেচনা, মিটারিং ও স্মার্ট গ্রিডের স্পষ্ট রূপরেখা দেওয়ার পরামর্শ তাদের। পাশাপাশি কমিউনিটি গ্রিডের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ নির্ভর জ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠায় কৃষি জমির পরিবর্তে শিল্প ভবনের ছাদে সৌরশক্তি চালিত সেচ ব্যবস্থা ও ভাসমান সৌর বিদ্যুতে অগ্রাধিকার দিতে হবে। এত বৈশ্বিক চাপের ভেতরে আমাদের বাংলাদেশের যে প্রাইসটা মানে সরকার ধরে রেখেছে, এটা একটা বিরাট কাজ। রিনিউয়েবল এনার্জির 10টা প্রজেক্ট, এটা প্রায় 350 মেগাওয়াট, এটা চুক্তি হয়ে আছে। এনার্জি স্টোরেজ হয়তো 10% 20% অ্যাড করে যদি একটা সমাধানে যায়, তাহলে এটা কি হবে যে 1 বছরের মধ্যে আপনি দেখবেন যে বেশ কিছু প্রজেক্ট আপনার সফলতা মুখ দেখবে। সাময়িক বিষয়ে না ধরে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে আমি 5, 10, 15 বছরে এটাকে যদি 20% লেভেলে নিয়ে যেতে পারি, এটার অ্যাকচুয়ালি ইনস্টলেশন কস্ট হয়তো বেশি, অথবা কনভেনশনাল এনার্জির সাথে প্রাইস ডিসপ্যারিটি কম বেশটা হয়তো একটু ফারাক বেশি, তারপরেও কিন্তু এটা একটা রিলায়েবল এনার্জি। একবার আপনি সেট করে ফেললে কিন্তু এটা থেকে আপনি বেনিফিট পেতেই থাকবেন। সোলার এনার্জিটা অনেক ওয়াইডলি অ্যাভেলেবল। উইন্টার শীত প্রধান দেশগুলোতে কিন্তু তাদের এই সুযোগটা থাকে না। আমাদের প্রায় 12 মাসই সূর্য থাকে, বলতে গেলে কোনো মাসে সূর্য ছাড়া না। সো এটা আমাদের জন্য একটা ন্যাচারাল বিগ অ্যাসেট। এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। ইতিমধ্যে সরকার ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের 20% নবায়নযোগ্য উৎস থেকে আনার পরিকল্পনা নিয়েছে। তবে জ্বালানি রূপান্তর ও বৈশ্বিক চাপ সামলাতে তা কতটা বাস্তবে রূপ নেবে সেটি এখন দেখার বিষয়। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।